হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইম্পর্ট্যান্ট জাজমেন্ট সম্পর্কে জানব। সুপ্রিম কোর্ট বিভিন্ন বিষয়ে কী ধরনের কথা বলেছে বা সংবিধানের কি ব্যাখ্যা দিয়েছে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো একেবারে ল্যান্ডমার্ক জাজমেন্ট। সেই সমস্ত জাজমেন্ট আমরা ইন ডিটেলসে দেখব। খুব গুরুত্বপূর্ণ এই টপিক। আমি দুটো পার্টে আলোচনা করব। অনেকগুলো কেস আছে, প্রত্যেকটা ধরে ধরে বোঝার বিষয় রয়েছে। কোন সময়ে এই কেসগুলো হয়েছিল, অর্থাৎ কোন সময় জাজমেন্টটা শোনানো হয়েছিল এবং সে কী বিষয়ে সেটা শোনানো হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আমাদের গুরুত্ব দিয়ে বুঝতে হবে, মনে রাখতে হবে। প্রথম যেটা আসে, সংবিধান তৈরি হয়ে আসছে, বলবৎ হচ্ছে 26শে জানুয়ারি 1950 এবং 1950 থেকেই কেস শুরু হচ্ছে। প্রথম যে কেসটা আসে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এ কে গোপালন কেস 1950-এ। সেখানে কি দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্ট contended that there was no violation of fundamental rights enshrined in Article 13, 19, 21 and 22 under the provision of the Preventive Detention Act. If the detention was an per procedure established by law, hence the Supreme Court took a narrow view of Article 21. বিষয়টা কি, প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রিভেন্টিভ ডিটেনশন বিষয়টা কি। প্রিভেন্টিভ ডিটেনশন, এখানে অ্যারেস্ট করা হয় কোনো অপরাধে নয়, ব্যক্তি অপরাধ করতে পারে এরকম ধরে নিয়ে তার আগে থেকেই এখানে অ্যারেস্ট করে নেওয়া হয়, প্রিভেন্টিভ ডিটেনশন। তো এই ক্ষেত্রে এটা খুব একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। সরকার যদি মনে করে কাউকে বিনা বাধায় যে কাউকে অ্যারেস্ট করতে পারে, তো এই বিষয়টা এখানে জড়িত ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এখানে বলল যে এই আইনটা আর্টিকেল 13, 19, 21, 22কে ভায়োলেট করে না, কোনো ফান্ডামেন্টাল রাইটকে এটা ভায়োলেট করছে না, বা এই আইনটার ফলে, প্রিভেন্টিভ ডিটেনশন আইনটার ফলে ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হচ্ছে না, এই আইনটা বৈধ, এটা সুপ্রিম কোর্ট বলছে। তো আর্টিকেল 21 যেটা জীবনের অধিকার বলে, মানুষের নানান অধিকারের কথা বলে আর্টিকেল 21, সেটাকে একটু ছোট করেই দেখা হলো। কারণ সুপ্রিম কোর্ট এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু একেবারে আমরা যদি একটু বুঝে দেখি যে প্রিভেন্টিভ ডিটেনশনের ভয়ানক পরিস্থিতি হতে পারে। কোনো একটা সরকার যদি মনে করে প্রিভেন্টিভ ডিটেনশনকে কিন্তু খুব বাজেভাবে কাজে লাগাতে পারে, মিসইউজ হতে পারে প্রচুর পরিমাণে। তো সেটা কিন্তু না হওয়াটাই আমরা চাইবো, বা প্রত্যেকে সেটা চাইবে, সারা ভারতবাসী সবাই চাইবে। কিন্তু সুপ্রিম কোর্ট একটা ন্যারো ভিউ নিল আর্টিকেল 21-এর এ কে গোপালন কেসের ক্ষেত্রে। তো এটা আমরা মনে রাখবো যে প্রিভেন্টিভ ডিটেনশনটাকে সুপ্রিম কোর্ট বৈধ বলে ঘোষণা করছে এই এ কে গোপালন কেসের ক্ষেত্রে। এরপরে যেটা এক বছর পরেই আসছে শঙ্করী প্রসাদ কেস, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। শঙ্করী প্রসাদ কেস এখানে কি বলছে, দিস কেস ডিল্ট উইথ দ্য অ্যামেন্ডেবিলিটি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটকে পরিবর্তন করা যায় কিনা, অ্যামেন্ড করা যায় কিনা, সেটা নিয়ে এই শঙ্করী প্রসাদ কেস। সুপ্রিম কোর্ট বলছে পার্লামেন্ট পাওয়ার টু অ্যামেন্ড দ্য আন্ডার আর্টিকেল 368 অলসো ইনক্লুড দ্য পাওয়ার অফ টু অ্যামেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইট গ্যারেন্টেড ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। এখানেও সুপ্রিম কোর্ট কিন্তু এমন একটা জাজমেন্ট দিচ্ছে, পার্লামেন্টকে পুরোপুরি ক্ষমতা দিয়ে দিচ্ছে যে পার্লামেন্ট মনে করলে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করে দিতে পারে, ফান্ডামেন্টাল রাইটসকে পাল্টে দিতে পারে আর্টিকেল 368 অনুযায়ী। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আসছে, যেটা সুপ্রিম কোর্ট পরে পরিবর্তন করতে বাধ্য হয়। বিষয়টার গুরুত্ব এত বেশি। আমরা তো ফান্ডামেন্টাল রাইটস পড়েছি, আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোই তো একটা বিরাট বড় বিষয়, যে এখানে সরকার ফান্ডামেন্টাল রাইটসগুলোকে যে কোনো সময় বন্ধ করে দিতে পারছে। পার্লামেন্টে যদি তাদের মেজরিটি থাকে, সরকার মনে করলো যে বাক স্বাধীনতা কেড়ে নেব, তাহলে সরকার বাক স্বাধীনতা কেড়ে নিতে পারে। সরকার মনে করলো যে আমি রিলিজিয়ান যে ট্যাক্স ফ্রি আছে সেটা ট্যাক্স ফ্রি রাখবো না, সব রিলিজিয়ানকে ট্যাক্স দিতে হবে, সেটা কেড়ে নিল। রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, সেটা বাদ দিয়ে দিল। সরকার মনে করলে যা ইচ্ছে করে দিতে পারে। তো এখানে কিন্তু সুপ্রিম কোর্ট সেই রাস্তাটাই রেখে দিল। অর্থাৎ এখানেও সুপ্রিম কোর্ট কিন্তু বলা যায় যে একটা ভুল করলো। শঙ্করী প্রসাদ কেসে এসে করেছিল যে পার্লামেন্ট মনে করলে যে কোনো ফান্ডামেন্টাল রাইটস পাল্টে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে। তো এইটা শঙ্করী প্রসাদ কেসে হয়েছিল 1951 সালে, এটা মনে রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফান্ডামেন্টাল রাইটসকে
যে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে পার্লামেন্ট পরিবর্তন করে দিতে পারে, এটা শঙ্করী প্রসাদকে 1951-তে সুপ্রিম কোর্ট বলছে। এরপর আসছে গুরুত্বপূর্ণ বেরুবাড়ি ইউনিয়ন কেস। বেরুবাড়ি ইউনিয়ন কেস এখানে কি বলছে? দিস কেস ওয়াজ রিগার্ডিং দ্য পার্লামেন্টস পাওয়ার টু ট্রান্সফার দ্য টেরিটরি অফ বেরুবাড়ি টু পাকিস্তান। তো বেরুবাড়ি যেটা একটা জায়গার নাম, বেরুবাড়ি কেস হয়েছিল সেই জায়গাটা পাকিস্তানকে দেয়া হবে কিনা। আমরা জানি যে আর্টিকেল 3 টেরিটরির বিষয়ে কথা বলে, ভারতের যে টেরিটরি সেই টেরিটরির বিষয়ে কথা বলে। তো এখানে কি হয়েছিল? সুপ্রিম কোর্ট এক্সামাইন্ড আর্টিকেল 3 in detail and held that the parliament cannot make law under this article in order to execute the Nehru-Noon agreement. তো নেহেরু এবং নেহেরু-নুন এগ্রিমেন্টে এই ট্রান্সফারটা করা হয়েছিল। তো এখানে সুপ্রিম কোর্ট বলল যে পার্লামেন্ট কিন্তু পারে না ওই জায়গাটা পাকিস্তানের হাতে তুলে দিতে, পার্লামেন্ট পারে না, এটা সুপ্রিম কোর্ট বলল। এই আর্টিকেল 3 অনুযায়ী পারে না, এটা বলল। মানে এরকম বলেনি যে কোনোভাবেই ওটা ট্রান্সফার করতে পারবে না, সেরকম বলেনি। আর্টিকেল 3-তে এরকম কিছু বলা যাবে না বা আর্টিকেল 3 অনুযায়ী এটা করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট বলে দিল। তার ফলে পার্লামেন্ট কি করলো? নবম অ্যামেন্ডমেন্ট করলো, 9th অ্যামেন্ডমেন্ট করলো। করার পর এই এগ্রিমেন্টটাকে সাইন করলো, অর্থাৎ এই যে ট্রান্সফার করলো টেরিটরিটা, বেরুবাড়ি টেরিটরিটা ট্রান্সফার করলো পাকিস্তানের হাতে, সেটা 9th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করেছিল। অর্থাৎ এই যে বেরুবাড়ি ইউনিয়ন কেস, এটা টেরিটরি ট্রান্সফারের সাথে সংযুক্ত, পাকিস্তানের হাতে এই অংশটা তুলে দেওয়ার সাথে সংযুক্ত, এবং এখানে কিনা একটা অ্যামেন্ডমেন্ট করতে হয়েছিল, তারপরে এটা কিন্তু সম্ভব হয়েছিল এটা ট্রান্সফার করা। তো বেরুবাড়ি ইউনিয়ন কেসটাতে কিন্তু সুপ্রিম কোর্ট বলল যে আর্টিকেল 3 অনুযায়ী এই ট্রান্সফারটা সম্ভব নয়। এটা বেরুবাড়ি ইউনিয়নের মূল বিষয় ছিল। ওকে, আমি এতক্ষণ যে বলছি বিষয়গুলো, এগুলো বোঝা যাচ্ছে তো? কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, আমি আরেকবার বলে দেবো। আবারও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তে এরকম পরপর সাজিয়ে সাজিয়ে কিন্তু নেই, বিভিন্ন চ্যাপ্টারে আছে, খুব গুরুত্বপূর্ণ। তো পরপর এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমি সেজন্য পার্ট পার্ট করে আলোচনা করব প্রত্যেকটা। এরপর যেটা আসছে বেরুবাড়ি ইউনিয়ন কেস হলো, তারপর গোলকনাথ কেস 1967-তে আসছে গোলকনাথ কেস, খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে? দ্য কোয়েশ্চেন ইন দিস কেস ওয়ার whether amendment is a law and whether fundamental rights can be amended or not. ফান্ডামেন্টাল রাইটকে কি যে কোনো আইনের মতো অ্যামেন্ড করে দেওয়া চলে? যেটা আগে আমরা শঙ্করী প্রসাদ কেসে দেখলাম, সুপ্রিম কোর্ট পুরোপুরি ছাড় দিয়ে দিল যে ফান্ডামেন্টাল রাইটসকে যা ইচ্ছা করতে পারে পার্লামেন্ট, এটা শঙ্করী প্রসাদ কেসে পুরোপুরি সুপ্রিম কোর্ট ছাড় দিয়ে দিয়েছিল। গোলকনাথ কেসে আবার এই বিষয়টা উঠে এলো যে সত্যি সত্যি কি পার্লামেন্ট এরকম পারে যে কোনো ল এরকমভাবে চেঞ্জ করে দিতে পারে? Supreme Court contended that fundamental rights are not amendable to the parliamentary restriction as stated in Article 13, and that to amend the fundamental rights, a new constituent assembly would be required. তো এখানে আবার সুপ্রিম কোর্ট পাল্টি খেয়ে যাচ্ছে, পুরো অন্য কথা বলছে। এখানে বলছে যে ফান্ডামেন্টাল রাইটস যদি অ্যামেন্ড করতে হয়, যারা ওই ফান্ডামেন্টাল রাইটসগুলো এনেছিল সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে চাই। তারা কোথায়? তারা সেই সাইন করে দিয়েছিল 24শে জানুয়ারি 1950-এ, তারা সংবিধানে সাইন করে দিয়েছিল, যেটা 26শে জানুয়ারি 1950 থেকে অলরেডি বলবৎ হয়ে যাচ্ছে। এবার তাদের মধ্যে অনেকে মারা গেছে, অনেকে আর নেই। তো সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোথায় পাওয়া যাবে? খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে, যারা ফান্ডামেন্টাল রাইটস তৈরি করেছিল তাদের চাই, তবে এটা চেঞ্জ করা যাবে। এখানে কি বলছে শেষ পর্যন্ত? অলসো স্টেটেড দ্যাট Article 368 gives the procedure to amend the constitution but does not confer parliament the power to amend the constitution. অর্থাৎ এখানে সরাসরি সুপ্রিম কোর্ট যেটা বলতে চাইছে গোলকনাথ কেসে, যে পার্লামেন্টের ক্ষমতা নেই সে ফান্ডামেন্টাল রাইটস চেঞ্জ করবে, পার্লামেন্ট এটা পারে না। একেবারে পুরোপুরি উল্টো কথা বলছে যেটা বলেছিল শঙ্করী প্রসাদ কেসে, যে পার্লামেন্ট যা ইচ্ছা পারে। এখানে গোলকনাথ কেসে বলছে একেবারে উল্টো কথা, পার্লামেন্টের ক্ষমতা নেই, ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করার ক্ষমতা পার্লামেন্টের নেই। কার ছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যরা সবাই নেই, তাহলে কি করে চেঞ্জ করা যাবে?
জওহরলাল নেহেরু নিজে 1964-তে মারা যাচ্ছে, তারপরে আর তো অনেক অনেক এখানে পার্সোনালিটি তারা নেই। তো যাই হোক, তাহলে শেষ পর্যন্ত বললো যে ফান্ডামেন্টাল রাইটস চেঞ্জ করতে পারবে না। এখনও গল্প বাকি আছে। এই ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ফাইনাল ডিসিশনটা আসছে কেশবানন্দ ভারতী কেস 1973-এ। তো তার আগে একটা 24তম সংবিধান সংশোধন হয়েছিল, এর আগে বিষয়টা এখানে উল্লেখ করা নেই। 24তম সংবিধান সংশোধনী করা হলো এবং সেখানে পার্লামেন্ট কিন্তু আবার ওই ফান্ডামেন্টাল রাইটস তারা চেঞ্জ করতে পারবে এরকম একটা আইন কিন্তু পাশ করেছিল। এটা এটা এর পরে হয়েছিল, এই গোলকনাথ কেসের পরে একটা 24তম সংবিধান সংশোধনী 24th অ্যামেন্ডমেন্ট একটা হয়েছিল। সেখানে পার্লামেন্ট নিজের হাতে ক্ষমতা রাখার জন্য এই সংবিধানে পরিবর্তন এনে এটা কিন্তু আসছে। আর তারপরেই কেশবানন্দ ভারতী কেস হচ্ছে 1973-এ, যেটা ভারতের জাজমেন্টের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস হিসেবে ধরা হয়। কেশবানন্দ ভারতী কেস 1973 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সালটাও মনে রাখতে হবে এবং নামটাও অতি গুরুত্বপূর্ণ। এবং কারেন্ট অ্যাফেয়ার্স উনি সম্প্রতি মারা গিয়েছেন, কেশবানন্দ ভারতী সম্প্রতি 2-3 মাস আগে, 4 মাস আগে মারা গিয়েছেন। তো খুব গুরুত্বপূর্ণ এটা। এখানে কি বলছে, দিস জাজমেন্ট ডিফাইন দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। বেসিক স্ট্রাকচার এই কথাটা উঠে আসছে কেশবানন্দ ভারতী কেস 1973-এ বেসিক স্ট্রাকচার কথাটা উঠে আসছে। বেসিক স্ট্রাকচার কি সেটা পরে আসি, এখানে বলে নি আগে। দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট although no part of the constitution include fundamental rights was beyond the parliament amending power, the basic structure of the constitution could not be abrogated even by a constitutional amendment. This is the basis of the Indian law in which the judiciary can strike down any amendment process by parliament that is in conflict with the basic structure of the constitution. কেশবানন্দ ভারতী কেসে একটা সমঝোতাতে আসা যাচ্ছে, একটা সমঝোতা। এর আগে যে একবার সুপ্রিম কোর্ট বলছে অ্যামেন্ড করতে পারে ফান্ডামেন্টাল রাইটস, আবার বলছে পারে না। কেশবানন্দ ভারতী কেসে একটা সমঝোতাতে আসা যাচ্ছে। সেটা কি, এখানে বলছে যে পার্লামেন্ট যে কোনো সংবিধানের আর্টিকেল পরিবর্তন করতে পারে, পার্লামেন্টের সেই ক্ষমতা আছে, কিন্তু যেইগুলো বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে সেই আর্টিকেল পাল্টাতে পারবে না, সেখানে অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। সেটা ফান্ডামেন্টাল রাইটস হোক, অন্য যে কোনো হোক, সব জায়গাতে পার্লামেন্টের ক্ষমতা আছে পাল্টে দেওয়ার, চেঞ্জ করার, বাদ দেওয়ার, নতুন করে আনার, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করার। কিন্তু বেসিক স্ট্রাকচারগুলো পারবে না। যেটাই বেসিক স্ট্রাকচার হবে সেটাই কিন্তু পারবে না। এটা কেশবানন্দ ভারতীতে উঠে আসছে। তাহলে বেসিক স্ট্রাকচার এই ডক্ট্রিনটা কেশবানন্দ ভারতী কেসে এসেছিল 1973 সালে। এবং বেসিক স্ট্রাকচার নিয়ে যদি বলতে হয় তাহলে সবার আগে যেটা আসে, বেসিক স্ট্রাকচার কি, কোন কোনগুলো বেসিক স্ট্রাকচার, সেটা কিন্তু কেউ ডেফিনিশন দেয়নি। সংবিধানে তো ছিলই না, কারণ এটা আসছে এই কেসে 1973 সালে এটা আসছে, বেসিক স্ট্রাকচার কথাটা উঠে আসছে। সংবিধানে এটা নেই। সুপ্রিম কোর্টও কিন্তু সেই মুহূর্তে কোনো ডেফিনিশন দিচ্ছে না, কোনো এক্সাম্পল দিচ্ছে না যে এইগুলোকে বেসিক স্ট্রাকচার বলা হবে। তাহলে আমরা কি করে বুঝবো বেসিক স্ট্রাকচার কোনগুলো? এইখানে সুপ্রিম কোর্ট যে সমস্ত জাজমেন্ট দিয়েছে নানা সময় বিভিন্ন কেসে উঠে এসেছে, সেইগুলোকে আমরা বেসিক স্ট্রাকচার ধরে চলি। বেসিক স্ট্রাকচার অধ্যায়ে আমরা গেলে দেখতে পাবো একটা বিরাট বড় লিস্ট আছে যেগুলো সমস্ত বেসিক স্ট্রাকচার। যেমন ফান্ডামেন্টাল রাইটসের অধিকাংশ বিষয়ই কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। তারপরে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ আছে, অর্থাৎ এই বিচার ব্যবস্থাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল বিভিন্ন লোকজনের হাত থেকে সরিয়ে রাখতে হবে, আলাদা রাখতে হবে। এটা একটা বেসিক স্ট্রাকচার। আমাদের দেশ সেকুলার কান্ট্রি, আমাদের সংবিধান সেকুলার, সেটাও একটা বেসিক স্ট্রাকচার। এরকম বহু বহু বেসিক স্ট্রাকচার রয়েছে। আমরা যদি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন এই অধ্যায়টা লক্ষ্মীকান্তে দেখি, 11 নম্বর অধ্যায় রয়েছে, তো সেখানে আমরা দেখব প্রচুর এরকম একটা লিস্ট দেওয়া রয়েছে বেসিক স্ট্রাকচারের। তো সেটাও আমাদের জানা প্রয়োজন। আমি যখন সেই অধ্যায়টা বলবো ডিটেলসে, তখন আমরা জানবো বেসিক স্ট্রাকচার আরও কী কী বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। মোট কথা, আমাদের সংবিধান যারা প্রস্তুত করেছিলেন তারা সংবিধানকে ঠিক যেভাবে দেখেছিলেন, তাদের যে আদর্শ, তাদের যে নীতি ছিল, সেইগুলোই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার পার্টিকুলার কোনগুলো সেটা ওই চ্যাপ্টার দেখলে আমরা জানা যাবে। ফান্ডামেন্টাল রাইটসের অধিকাংশ বিষয় কিন্তু এই বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। তো সেটা চট করে পরিবর্তন এই জন্য করা যায় না, কিন্তু পার্লামেন্ট মনে করলে সেটা করতে পারে, এটা বলা আছে। এটা কেশবানন্দ ভারতীতে শেষ পর্যন্ত বলছে। এরপর ইন্দিরা নেহেরু গান্ধী রাজনারায়ণ কেস 1975, খুব গুরুত্বপূর্ণ। 1975-এ
এমার্জেন্সি আসছে, ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি কেন ডাকা হয়েছিল এই সময় ন্যাশনাল এমার্জেন্সি? এটা ছিল লাস্ট ন্যাশনাল এমার্জেন্সি, তারপরে আর কোনো ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়নি। 1975-এ ডাকা হয়েছিল ইন্টারনাল ডিস্টারবেন্সের অজুহাতে। ইন্টারনাল ডিস্টারবেন্স এই কথাটা আগে ছিল সংবিধানে, কিন্তু পরে সেটা বাদ দিয়ে দেওয়া হয়। ইন্টারনাল ডিস্টারবেন্স এর জন্য ডাকা হয়েছিল 1975-এ। এটুকু আপাতত জানলেই চলবে। এখানে কি বলছে সুপ্রিম কোর্ট দেখব। সুপ্রিম কোর্ট অ্যাপ্লাইড দ্য থিওরি অফ বেসিক স্ট্রাকচার অ্যান্ড স্টাক ডাউন ক্লজ 4 of Article 329A, which was inserted by 39th Amendment of 1975 on the ground that it was beyond the Parliament amending power as it destroyed the Constitution basic features. তো এই কেসে যেটা আসে সেটা হচ্ছে 39তম অ্যামেন্ডমেন্ট 1975-এ যেটা বলা হয়েছিল সেই বিষয়টাকে এখানে বাদ দিয়ে দেওয়া হয়। তো এখানে মূল বিষয়টা কি ছিল? 39তম অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছিল যে লোকসভার স্পিকার, লোকসভার যিনি স্পিকার আর যিনি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার, এদের দুজনের ইলেকশনকে কখনোই জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনা যাবে না। অর্থাৎ এদের ইলেকশনকে কখনোই বিচার করা যাবে না যে এদের ইলেকশনটা সঠিক হয়েছে কিনা, এদের ইলেকশনে কোনো ডিসপুট ছিল কিনা, কোনো ভুয়োভাবে অন্য কোনো অসৎ উপায়ে ইলেকশন করানো হয়েছিল কিনা, এইটা কখনোই করা যাবে না। এটা 39তম সংবিধান সংশোধনীতে করা হয়। তো খুব খারাপ একটা সিচুয়েশন তৈরি হবে, বোঝাই যাচ্ছে যে প্রাইম মিনিস্টার যদি করাপশন করে, যদি 2 নম্বরই করে ভুয়োভাবে ক্ষমতায় আসে, তাহলেও কিন্তু এখানে তার বিরুদ্ধে কোনো কেস করা যাবে না, সেটা বিচার করা যাবে না, এটা বলা হয়েছিল। আর তার সাথে বলা হয়েছিল লোকসভা যিনি স্পিকার তারও যে ক্ষমতায় আসা, তারও যে ভোট, সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউ করা যাবে না, এটা বলা হয়েছিল 39তম সংবিধান সংশোধনী 1975-এ। কিন্তু শুনেই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভয়ঙ্কর বিষয়। প্রাইম মিনিস্টার যেমন তেমনভাবে চলে আসবে ক্ষমতায়, কিন্তু কেউ কিছু বলতে পারবে না, এটা করে দেওয়া হয়েছিল। এইটা সরিয়ে দেওয়া হলো এই কেসে 1975-এ, ইন্দিরা নেহেরু গান্ধী কেস ভার্সেস রাজনারায়ণ, এটা 1975-এ এটা করে এটা বন্ধ করা হলো। 39তম সংবিধান সংশোধনী থেকে ইনভ্যালিড ঘোষণা করা হলো এবং এটা করা হলো। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আশা করছি বোঝা গেছে। এই জায়গাটা আমি একটু শুনতে চাইবো, যতটুকু আমি বলছি এটা বোঝা যাচ্ছে তো? আমি যে কেসগুলোর কথা বলছি বা যে সমস্ত বিষয় আমি ব্যাখ্যা করছি এগুলো বোঝা যাচ্ছে? বা কারো বোঝার অসুবিধা থাকলে আমাকে বলতে পারো যে এই জায়গাতে বুঝতে পারছি না, আমি কিন্তু আবারও বুঝিয়ে দেবো। কারণ প্রত্যেকটা কেস, প্রত্যেকটা টপিক ওয়াইজ টু দি পয়েন্টে আমাদের ডিটেলসে জানতে হবে, নানান রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। ওকে, আমি পরের অংশে যাচ্ছি। এরপর মেনকা গান্ধী কেস 1978। এখানে কি বলা হচ্ছে? A main issue in this case was whether the right to go abroad is a part of the fundamental to personal liberty under Article 21. বিদেশে, ভারতের বাইরে কোথাও যাওয়ার অধিকার, এটাকে কি ব্যক্তিগত অধিকারের মধ্যে আনা হবে? পার্সোনাল লিবার্টি, যেটাকে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 21-এর মধ্যে রাখা হয়েছে, পার্সোনাল লিবার্টি, তো এটাকে কি ফান্ডামেন্টাল রাইটসে আনা হবে? এটা ছিল মেনকা গান্ধী কেস 1978-এর বিষয়বস্তু। সুপ্রিম কোর্ট কি বলছে? It is included in the right to personal liberty. The Supreme Court also ruled that the mere existence of an enabling law was not enough to restrain personal liberty. Such a law must be a just, fair and reasonable. তো এটাকে সুপ্রিম কোর্ট বলছে হ্যাঁ, এটাকে পার্সোনাল লিবার্টি আর্টিকেল 21-এর মধ্যে এটা আসবে। বাইরে যাওয়ার, বিদেশে যাওয়ার অধিকার, একজন ব্যক্তিগত মানুষের ভারতের বাইরে যাওয়ার অধিকার, এটা কিন্তু পার্সোনাল লিবার্টি আর্টিকেল 21-এর আন্ডারে পড়বে, এটা সুপ্রিম কোর্ট বলছে। খুব গুরুত্বপূর্ণ, এটা একেবারে সরাসরি মেনকা গান্ধী কেসের বিষয়বস্তু এবং সুপ্রিম কোর্টের কি বলেছিল সেটা মনে রাখতে হবে। আর এখানে বলছে যে এই সংক্রান্ত বিভিন্ন যে আইন, সেটা কিন্তু ফেয়ার এবং রিজনেবল হওয়া প্রয়োজন, এটাও সুপ্রিম কোর্ট এখানে বলছে। আর একটা কেস এখানে রয়েছে যেটাকে বলা হচ্ছে মিনার্ভা মিল কেস, খুব গুরুত্বপূর্ণ, এটাও বেসিক স্ট্রাকচারের সাথে সম্পর্কিত। কি বিষয়ে বলেছিল এখানে? দিস কেস was again strengthen the basic structure doctrine. The judgment struck down 2 changes made to the Constitution by 42nd Amendment Act of 1976.
Declare them to be violative of the basic structure, the judgment makes it clear the constitution and not the parliament is supreme. তো এই মিনার্ভা মিল কেস এরও একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো যেটা 42তম সংবিধান সংশোধনী 1976 করা হয়েছিল, এখানে বলা হয়েছিল যে পার্লামেন্ট অ্যামেন্ডিং পাওয়ার, পার্লামেন্টের অ্যামেন্ডিং পাওয়ার অর্থাৎ যেটা আর্টিকেল 368 যেটা আমরা অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন বলি, সেখানে পার্লামেন্টের পাওয়ারকে আনলিমিটেড করে দেওয়া হয়। আবারও 42তম সংবিধান সংশোধনী 1976, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি, সংবিধানে বহু 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 পরিবর্তন করা হয়েছিল এখানে, এবং সালটা দেখে বোঝা যাচ্ছে 1976 ওই এমার্জেন্সির সময় করা হয়েছিল। এবং সেখানে পার্লামেন্টের হাতে আবারও ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, যেখানে কি বলা হচ্ছে যে পার্লামেন্ট মনে করলে যে কোনো কিছু পাল্টে দিতে পারে। যেটা কেশবানন্দ ভারতী কেস 1973 উঠে এসেছিল, সে সমস্তকে বাদ দিয়ে এমন একটা আইন পাশ করানো হচ্ছে যেখানে বলা হচ্ছে যে পার্লামেন্ট মনে করলে যা খুশি পরিবর্তন করে দিতে পারে। আবারও কিন্তু এখানে পুরো এই সিস্টেমটা, কনস্টিটিউশনাল সিস্টেমটাকে একটা ভেঙে দেওয়ার চেষ্টা এখানে কিন্তু করা হচ্ছিল। সেটাকে মিনার্ভা মিল কেসে সুপ্রিম কোর্ট কিন্তু বন্ধ করে দেয়, যে পার্লামেন্টের পাওয়ার কিন্তু আনলিমিটেড নয়। বেসিক স্ট্রাকচার কখনোই পার্লামেন্ট মনে করলে পরিবর্তন করতে পারে না, সেটা আবার সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিচ্ছে। এবং এই যে 42তম সংবিধান সংশোধনীতে যে দুটো নতুন আইন আনা হয়েছিল, সে দুটোকে বাদ দিচ্ছে মিনার্ভা মিল কেসে। তো মিনার্ভা মিল কেস এটাও বেসিক স্ট্রাকচারের সাথে সম্পর্কিত, এবং 42তম সংবিধান সংশোধনীর কিছু বিষয় এখানে পরিবর্তন করা হয়েছিল, এই বিষয়টা মনে রাখতে হবে। এবং এটা 1980-তে হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ। 1980-তে মিনার্ভা মিল কেস হয়েছিল, এবং এই ছিল বিষয়বস্তু, বেসিক স্ট্রাকচারটা কখনোই পাল্টানো যাবে না। তো আজকে আমি এইটুকু পড়াবো, এরপর কিন্তু আরও অনেকগুলো কেস রয়েছে, বামন রাও কেস বা আরও অন্যান্য কেস রয়েছে। আমি এর পরের দিন আবারও এই অংশটা নিয়ে পড়াবো। আশা করছি যতটা বলেছি আমি বোঝা গেছে। তো আমি আরেকবার প্রশ্ন করব যে কোনো বিষয়ে কারো কোথাও বোঝার অসুবিধা থাকলে আমি আবারও কিন্তু এটা বুঝিয়ে দেবো। তো কিছু অসুবিধা আছে কি না কোথাও, কোনো এখানে অনেকগুলো টার্মস রয়েছে, যেটা পলিটিক্যাল টার্মস, যে টার্মসগুলো থাকে সে সমস্ত বিষয় রয়েছে। তো আমি জানতে চাইবো যে যতটা বলেছি সেখানে কোথাও কোনো অসুবিধা হয়েছে কিনা। প্রথমে একে গোপালন কেস ছিল 1950-এ, যেখানে সুপ্রিম কোর্ট একটা ন্যারো ডিসিশন নিচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের বিষয়ে। শঙ্করী প্রসাদ কেসে তো বলেই দিচ্ছে যে পার্লামেন্ট ইচ্ছা করলে যে কোনো কিছু পরিবর্তন করতে পারে। বেরুবাড়িতে বলছে যে টেরিটরি যেটা আর্টিকেল 3 অনুযায়ী পাল্টানো যাবে না, 9th অ্যামেন্ডমেন্ট আসছে। গোলকনাথ কেসে বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটসটা অ্যামেন্ডমেন্ট করা যাবে না, ফান্ডামেন্টাল রাইটস আগে যেটা বলা হয়েছিল অ্যামেন্ডমেন্ট করতে পারবে, এখানে বলছে না, অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। কেশবানন্দ ভারতী কেসে আবারও বলছে অ্যামেন্ডমেন্ট করতে পারবে, কিন্তু বেসিক স্ট্রাকচারটা পারবে না। ইন্দিরা গান্ধী কেসে, রাজনারায়ণ কেস, যেটা 39তম সংবিধান সংশোধনী করা হয়েছিল, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং ওই স্পিকার এরা মনে করলে এদের যে ভোটিং সিস্টেম সেটার বিরুদ্ধে কিছু কেস করা যাবে না, সেটা বাদ দিয়ে দেওয়া হলো 1975-এ। তারপর মেনকা গান্ধী কেস, যেখানে বিদেশে যাওয়ার যে অধিকার সেটাকে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 21-এ অন্তর্ভুক্ত করা হলো। মিনার্ভা মিল কেসে বলা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার সেটা কখনো পাল্টানো যাবে না, 42তম সংবিধান সংশোধনী কিছু পোর্শন এখানে বাদ দেওয়া হচ্ছে। এই হচ্ছে মোটামুটি জিস্ট। আমি এটুকু আজকে বললাম। আমি আরও একবার জিজ্ঞাসা করব, যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে এখানে বললে আমি সেটা সলভ করে দেব। আশা করছি বোঝা গেছে। আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কেস টাইম ধরে মনে রাখতে হবে এবং পরপর মনে রাখতে হবে। একটার সাথে একটা রিলেশন রয়েছে, কখনো একবার একরকম জাজমেন্ট দিচ্ছে আবার সেটাকে পাল্টা দিচ্ছে, এই বিষয়টা কিন্তু করেছিল সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়। ওকে, ঠিক আছে, আশা করছি সকলে। হ্যাঁ, কারো কিছু বলার আছে? হ্যালো, ওকে, ঠিক আছে, আমি আজকে এখানে কমপ্লিট করছি। নেক্সট দিন আমি পার্ট 2 আলোচনা করব। ওকে, নমস্কার, ধন্যবাদ।